প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ কঠিন সময় পার করছে, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024 এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঢাকা সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024 এর কোর্স সমাপনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সার্টিফিকেট প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। Dear members of the Bangladesh Armed Forces, I am proud to notice the progress of the armed forces and their enduring contribution to national security. Your continuous efforts during national crises like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে সকলের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Globally, we are at strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ডিফেন্স ফোর্সেস কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এ অংশগ্রহণকারী সকলকে অভিনন্দনও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজনৈতিক দলগুলোর মতাদর্শ যাই হোক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠকে এবং পরে সাংবাদিকদের সাথে আলাপকালে শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন। এর আগে বৈঠকে দেওয়া বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আগস্টে শত্রু মোকাবেলায় সৃষ্টি হওয়া ঐক্যের কোথাও কোনো চির ধরেনি। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। দীর্ঘ 54 বছরের ইতিহাসে এই প্রথম কোনো অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সহ সব রাজনৈতিক দলের সাথে এক টেবিলে সর্বদলীয় বৈঠকে বসে। এখন যে চেষ্টার মধ্যে আমরা দেখছি চেষ্টা চলছে, সেটা বিশেষ একটা রূপ আছে, সেজন্য আপনাদের বিশেষভাবে আবেদন। বৈঠকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচার, আগরতলা সহকারী হাইকমিশনে ন্যাক্কারজনক হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের গল্প সাজিয়ে গুজব তৈরি, এই তিনটি এজেন্ডায় আলোচনা হয়। আর এই বৈঠকে উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, একটি মহল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে, সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে দুনিয়ার সামনে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছে বিএনপি, জামাত সহ মূল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তুলে ধরেন ভারতীয় আগ্রাসনবাদ গণমাধ্যমের ন্যাক্কারজনক ভূমিকার কথা। যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই আপনাদের পিছনে আছি। আপনাদের সিদ্ধান্ত এবং এই লড়াইয়ের সাথে আমরা অংশীদার। ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয়, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। আমরা বলেছি বাংলাদেশের বিরুদ্ধে ভারত সহ অনেক জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা মিস ইনফরমেশন যুদ্ধ চলছে, অসত্যের যুদ্ধ চলছে। আমরা বলেছি সত্য দিয়ে
আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। আর আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে যত চুক্তি হয়েছে সেগুলো প্রকাশের দাবি এসেছে বৈঠকে। রামপাল সহ যেসব চুক্তি বাংলাদেশের জন্য ক্ষতিকর সেগুলো বাতিলের দাবি তোলা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ রয়েছে, তাই সবাই মিলে একটি সমাবেশ ও কাউন্সিল করতে পারে কিনা তেমন একটি প্রস্তাবনা উঠে আসে এই বৈঠকে বলে জানান রাজনীতিবিদরা। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করা হবে এরকম একটি মতামত এসেছে এবং সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলে বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে বিদেশি সব গণমাধ্যমে এবং সব আপনার স্টেক হোল্ডারদের কাছে, সব থিঙ্ক ট্যাঙ্ক সবার কাছে সঠিকভাবে যেন আমরা পৌঁছে দিতে পারি। আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা বলেছি, বাংলাদেশের সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। আবু সেতপু, মাইটিভি, ঢাকা। এখনও অনেক অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে, তাই আগামী জাতীয় নির্বাচন আগের যে কোনো নির্বাচনের থেকে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে, তাই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে 31 দফা বাস্তবায়ন ধাপে ধাপে করতে হবে বলে মত দেন বিএনপি নেতারা। বিকেলে চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের ক্যামেরায় নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবিজ উচ্ছ্বাস। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিএনপির দিনব্যাপী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। তাই চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে বাছাই করা নেতাকর্মীরা সকাল থেকে উপস্থিত হন নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলায়তনে। সারাদিন 31 দফা বিষয়ের নানা দিক নিয়ে চলে কর্মশালা। বিকেলের শেষ সেশনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য দেওয়ার আগে 31 দফা ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেন তিনি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবলে চলবে না। এবারের নির্বাচন আগের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। এই নির্বাচন কিন্তু অনেক কঠিন যে কোনো নির্বাচনের। আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং অদৃশ্য শক্তি কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনে আগে জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না। লাইনে দাঁড়িয়ে মুক্তভাবে স্বচ্ছ ভয়হীন ভোট চায় বিএনপি, বললেন তিনি। যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে, নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। একটি দলের একজন নেতা ভারত থেকে সে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখতে। আমরা চাই বিএনপি, আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বিএনপি সংস্কারের 31 দফা জেলা উপজেলা সহ তৃণমূল মানুষের কাছে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ও আহ্বান জানান তারেক রহমান।
নির্বাচনের সময় যেরকম এলাকা একদম পাড়া, গ্রাম, থানা, ইউনিয়ন, পৌরসভা ভাগ করে করে আপনারা গিয়ে লিফলেট দেন অথবা ধানের শীষ পৌঁছে দেন অথবা ভোটার আইডি নাম্বার দিয়ে আসেন, আপনারা ঠিক সেভাবে আপনাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে। সকালের সেশনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরাও বক্তব্য রাখেন কর্মশালায়। বিএনপির দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার 859 জন নেতাকর্মী। এই যে 31 দফা আমরা শিখলাম, আজকে রাঙামাটির মানুষের কাছে গিয়ে যেভাবে শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজনৈতিকভাবে যাই ঘটুক, ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। যেখান থেকে ভালো দর পাওয়া যাবে সেখান থেকে আমদানি করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে পারচেজ কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। আর আপনার সিন্ডিকেটটা এক বাক্যে আমি বলবো, সিন্ডিকেট ধরানোর পক্ষে সিন্ডিকেটের কতগুলো ক্যারেক্টারিস্টিক, সিন্ডিকেটের কতগুলো, প্রথম হলো সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারা তো ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটরে দেয়। এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই। আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার, তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে। মানবতা বিরোধী অপরাধের এক মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 10টা 20 দিকে দুজনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। 14 বছর আগে ট্রাইব্যুনালে এসেছিলেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সে সময় ট্রাইব্যুনালের হাজতখানায় ছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী এবং জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাইদি। মন্ত্রী হিসেবে অ্যাডভোকেট কামরুলের ট্রাইব্যুনাল পরিদর্শন এবং সালাউদ্দিন চৌধুরীর সাথে কুশলাদি বিনিময়ের ভিডিও এখনও ঘুরছে নেট দুনিয়ায়। আছে ট্রাইব্যুনালেরই আসামি তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস, এবার নিজের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় কামরুল ইসলাম। বুধবার যখন তাকে হাজির করা হয় তখন পুরোটা সময় ছিলেন নিশ্চুপ। 14 দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমুকে প্রিজন ভ্যান থেকে বের করা হলে ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি। প্রসিকিউশন বলছে 19 জুলাই গণভবনের 14 দলের বৈঠকে কারফিউ জারি এবং দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় সেখানে। এরপরই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ক্যাডার বাহিনী। 19 জুলাই 14 দলের একটি বৈঠক সংগঠিত হয়। বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন, তারা এই দায় এড়াতে পারেন না। কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, ঢাকা 2 আসনের কামরাঙ্গীরচর সাভার এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দেন তিনি। এই দুজনকেই গ্রেফতার দেখিয়ে 18 ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওনাদের দুজনকে এই ট্রাইব্যুনাল থেকে গত 17 অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। একই দিনে যাত্রাবাড়ি এলাকায় গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যা 5:30 থেকে থেমে থেমে এই সংঘর্ষ চলছে। সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক সেনা, নৌ ও পুলিশ সদস্য কাজ করছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক মহিবুল্লাহ জানান, গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের বাসে করে খুবির এক শিক্ষার্থী খুলনায় আসছিলেন। ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা। বিষয়টি ওই শিক্ষার্থী অন্যদের জানালে তারা সোনাডাঙ্গা বাস টার্মিনালে অবস্থান নেন। সেখানে পরিবহন শ্রমিকরা আবারও অন্য শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ সময় খুবির কয়েকজন ছাত্র আহত হন। এ সময় 2 জন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়। এই সংবাদ ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক শিক্ষার্থী সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে তারা শ্রমিকদের ধাওয়া দেয়। 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, তা না হলে ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা। এই ঘটনা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওপর হুমকি জানিয়ে অবিলম্বে ভারতে পলাতক খুনি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগের দাবি জানান তারা। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। যদি আপনারা এই হাই কমিশনের ভাঙচুরে যে সকল উগ্রবাদীরা জড়িত তাদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসেন, আমাদের বাংলাদেশের যে গুলশনে ভারতের এম্বাসি রয়েছে, আমরা এম্বাসি কিন্তু ঘেরাও করব। সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিস চৌধুরী। পরিবারের সদস্যদের সঙ্গে তার ডিএনএ মিলেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে হারিস চৌধুরী মরদেহ দাফন করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নুসরাত শারমিনের আরেকটি রিপোর্ট। বিএনপি নেতা হারিস চৌধুরী কোথায়? মাসুদুর রহমান নামে সাভারে যাকে দাফন করা হয়েছে তিনিই কি হারিস চৌধুরী? গেল 4 বছর ধরে ঘুরে ফিরে আসছে এমন প্রশ্ন। যদিও মেয়ের দাবি ছিল মাহমুদুর রহমান নামে ঢাকার পান্থপথে আত্মগোপনে ছিলেন তার বাবা, যাকে দাফন করা হয়েছে তিনি হারিস চৌধুরী। বডি পার্ট যেটা বিরুলিয়া সাভারে ছিল সেটা যাতে তুলে আমরা ওইটার ডিএনএ টেস্ট করি এবং ডিএনএ টেস্টটা ওনার সাথে যাতে মিলাই। যদি ওনার সাথে ডিএনএ টেস্টটা মিলে যায় তার মানে হচ্ছে যে জনাব বাবুল হাসান ওই ডেড বডিটা হারিস চৌধুরী সাহেবের এবং উনার বাবার। বিষয়টি নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হন মেয়ে সামিরা তানজিম। মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন আদালত। আর ডিএনএ পরীক্ষার রিপোর্টে মেলে তার প্রমাণ, কথিত মাসুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি হারিস চৌধুরী। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না যে যে বডিটি ওখানে কবর দেওয়া হয়েছিল সেটি পরিষ্কারভাবেই ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী ওনার পিতার। সত্য প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হারিস চৌধুরীর পরিবার। বাবার শেষ ইচ্ছে অনুযায়ী যথাযথ মর্যাদায় দাফন করা হবে বলেও জানান তিনি। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে। আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো এবং আমি আশা করছি যে আমার বাবার দেহাবশেষ এখন আপনারা সবাই গ্রহণ করে এবং সুন্দরভাবে তার দাফনে আমাকে সহযোগিতা করবেন, তার দেশবাসী সহযোগিতা করবে। আমি আপনাদের কাছে অসম্ভব কৃতজ্ঞ। বিএনপি নেতা হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। 2007 সালে জরুরি অবস্থার সময়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বিকেল 5:30টার দিকে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন। তবে কারাগার থেকে বের হলেও কারোর সাথে কথা বলতে পারেননি। তাকে পাহারা দিয়ে কারাগার থেকে বের করে পুলিশ। পরে বাবুল আক্তারের আইনজীবী মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী জানান, বাবুল আক্তার সবার সাথে কথা বলতে চাইলেও পুলিশ তা করতে দেয়নি। এ সময় তিনি বাবুল আক্তার ন্যায় বিচার পাবেন বলেও আশার কথা জানান। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরে নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা আক্তার মিতু। সে সময় স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারেরই সম্পৃক্ততার অভিযোগ আনে পিবিআই। ওনার স্ত্রী মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে। ওরা দীর্ঘদিন মা এবং বাপ দুইটাকে হারাইছে। হয়তো আজকে ফিরে পাবে, আমরা ওনাদের জন্য শুভ কামনা করি। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের সত্যতা না থাকলে তাকে গ্রেপ্তার করা হতো না। অভিযোগ গুরুতর হওয়ায় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আসাদুজ্জামান। আজ রাতে চট্টগ্রামে প্রেস ক্লাবে আইনজীবী আলিফ হত্যা সহ সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই। এরপরেও একটি গোষ্ঠী ও একটি বিশেষ কর্নার থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রাষ্ট্রীয়ভাবে এতটাই সহনশীল যে দুর্গাপূজায় 2 দিন ছুটি দেওয়া হয়েছে। আইনজীবী আলিফ হত্যায় জড়িতরা চিহ্নিত বলেও জানান তিনি। ইতিমধ্যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন, সেই বন্ধনকে
প্রশ্নবিদ্ধ করার জন্য একটি বিশেষ গোষ্ঠী, বিশেষ মহল, বিশেষ কর্নার, বিশেষ দেশ একটি প্রোপাগান্ডা শুরু করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের ক্যাশিয়ার নামে পরিচিত জসিমউদ্দিনকে রাজধানী খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার মোহাম্মদ আজহারুল ইসলাম। তিনি বলেন, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসিমউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবার বাণিজ্য সংবাদ। রাজধানীর পান্থপথে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফেয়ার ভ্যালুর দ্বিতীয় শোরুম উদ্বোধন করেন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। আকিজ ফেয়ার ভ্যালুর প্রতিটি শোরুমে আকিজ ভেঞ্চার গ্রুপের সকল পণ্য পাওয়া যাবে। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন গুণগত মানসম্পন্ন পণ্য আকিজ ফেয়ার ভ্যালুতে পাওয়া যাবে। প্রতিটি শোরুমের পাশাপাশি www.akijfairvalue.com এই ওয়েবসাইট থেকেও ক্রেতারা পণ্য কিনতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ ফেয়ার ভ্যালুর অপারেশন ডিরেক্টর সৈয়দ জয়নুল আবেদিন সহ গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বেবি ডায়াপার সহ আন্তর্জাতিক মানসম্পন্ন 4টি পণ্য বাজারে আনলো রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এসব পণ্য বাজারে এনেছে এই প্রতিষ্ঠানটি। গত শুক্রবার ঢাকার রেডিসন ব্লু হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব পণ্যের মোড়ক উন্মোচন করেছেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আক্তার AQM মহিউদ্দিন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান নাসির শাহরিয়া জাহিদি বলেন, রেডিয়েন্ট গ্রুপের ব্যবসায়িক ভিত্তি হচ্ছে কোয়ালিটি, আর সেই ধারাবাহিকতা হিসেবে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড বিশ্বমানের পণ্য ভোক্তাদের জীবন মান উন্নয়নে সকলের কাছে পৌঁছে দেবে।